প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইটের 106তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে ময়মনসিংহের জিল্লুর রহমান ভাইয়ের পাঠানো একটি ঘটনা নিয়ে হাজির হয়েছে। আশা করছি ওনার ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। উনি বেশ কিছু ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, সেই ঘটনাগুলো আমরা প্রচার করেছি। আপনারাও তার ঘটনাগুলোকে দারুণভাবে গ্রহণ করেছেন। এই কারণে উনি প্রতিনিয়তই ঘটনা সংগ্রহের চেষ্টা করে যাচ্ছেন, আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেনও। প্রিয় লিসেনার্স, আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে কিন্তু পাঠাতে ভুলবেন না। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworldbd@gmail.com। এই ভিডিওর লাইক বাটন প্রেস করতে অনুরোধ করছি, আর ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। তাতে করে যারা আফনান দ্য হরর ওয়ার্ল্ড এখনও চেনেন না কিন্তু সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন, তাদের কাছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড পৌঁছাতে পারবে ইনশাল্লাহ। আর তাদের সাথে ঘটে যাওয়া বা তাদের জানা সত্য ভয়ের ঘটনাগুলোও ওনারা আমাদেরকে পাঠাতে উৎসাহিত বোধ করবেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি কেমন লেগেছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে যাবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছেই আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনানস বি নামে, সেটার লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলেই আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন। সেখানেও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, কেননা অল্প কয়েকদিনের মধ্যে সেখানে আমরা অমীমাংসিত রহস্য সহ দারুণ কিছু এপিসোড শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন আজকের এই এপিসোডের ঘটনাটি শুনে আসি। স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আজকের হরর নাইটের 106তম আয়োজনের এই ঘটনাতে। জিল্লুর রহমান ভাই উনি ঘটনাটি বেশ কষ্ট করেই সংগ্রহ করেছেন। তো চলুন শুরু করি ঘটনাটি। ঘটনাটি ঘটেছিল ময়মনসিংহের ভালুকা উপজেলার কোনো এক গ্রামে। যার সাথে ঘটেছিল ওই সময় তার বয়স আনুমানিক 20 বছর ছিল। ওনার নাম মিলন। মিলনের মায়ের বিয়ে হয়েছিল নারায়ণগঞ্জ জেলায়। মিলন একমাত্র সন্তান ওই পরিবারের। মিলনের বাবা মারা যায় মিলনের 3 বছর যখন বয়স তখন। মিলনের বয়স যখন 15 কি 16 বছর, এই পর্যন্ত মা তাকে নিয়ে নারায়ণগঞ্জের তার যে স্বামীর বাড়ি সেখানেই থেকেছেন। পারিবারিক সমস্যার কারণে 2015 সালে মিলনের মা মিলনকে নিয়ে ভালুকা তার বাবার বাড়ি এসে বসবাস শুরু করেন। মিলনের নানা নানি বেঁচে নেই। বাড়িতে তার এক মামার পরিবার আর মিলনের মা, ওনারা থাকছেন। গরিব পরিবারই বলা চলে। মিলনকে স্থানীয় এক ইট ভাটায় সেখানে কাজে লাগিয়ে দেওয়া হয়। সেখানকার মালিককে অনুরোধ করে একটা কাজ দিয়ে দেওয়া হয় আর কি। মিলনের আচরণ, কাজের দক্ষতা এবং বিশ্বস্ততায় ইটভাটার মালিক মিলনকে 2 বছরের মধ্যে ইটভাটার ম্যানেজারের দায়িত্ব দিয়ে দেয়। ইটভাটার দায়িত্বে থাকাকালীন মিলন মাটি কাটার মেশিন, যেটাকে আমরা এক্সক্যাভেটর বলি, অনেক জায়গায় এটাকে ভেকু বলে, ভেকু গাড়ি বলে, তো এই জিনিসটা চালানো, রক্ষণাবেক্ষণ, এই জিনিসটা খুব ভালো করে শিখেছিল। মিলনের শখ বা লক্ষ্য ছিল এটা মূলত, কারণ এই এক্সক্যাভেটর মেশিন বা ভেকু মেশিন যারা অপারেট করে তাদের বেতন কিন্তু বেশ ভালো। ইটভাটার ম্যানেজারের বেতনের থেকে এই ভেকু মেশিন বা এক্সক্যাভেটর মেশিন অপারেটরের বেতনটা কিন্তু বেশি। তো মিলন মামার বাড়ি থাকে। নিজের একটু জমি কিনে নিজের বাড়ি নির্মাণ সহ অনেক দায়িত্ব কিন্তু মিলনের উপর। মিলন ছোটবেলা থেকেই অত্যন্ত দায়িত্বশীল ছেলে। মিলন অল্প দিনে এত দক্ষ ভেকু অপারেটর হয়ে যায় যে মিলনের নাম আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। মিলনের কাঁধে তো অনেক দায়িত্ব, তাই মিলন এক সময় ইটভাটার চাকরি ছেড়ে ভেকু অপারেটর হিসাবে কাজ শুরু করে। মিলন 2018 সালে মামার বাড়ির কাছেই একটু জমি কিনে বাড়ি নির্মাণ করে ফেলে। সময় 2019। মিলন ভালুকার এক মালিকের এক্সক্যাভেটর মেশিন চালায়।
মালিকের বেশ কয়েকটি এই মেশিন সহ কিছু ট্রাক রয়েছে। মিলনের এই ভেকুর মালিক একটা বড় কাজের অর্ডার পায়। ভালুকা উপজেলায় একটা বিল লিজ নিয়েছে একটি অ্যাগ্রো কোম্পানি। সেই বিল ভেকু দিয়ে মাটি খনন করে মাছের পুকুর তৈরি করতে হবে। মোটামুটি 1-1.5 মাসের মাটি কাটার কাজ। চুক্তি অনুযায়ী 2টি ভেকু দিয়ে কাজ শুরু করা হয়। প্রতি ভেকু মেশিন অপারেট করতে 2 জন অপারেটর লাগে, একজন দিনে একজন রাতে। এইভাবে ভেকু বা এক্সক্যাভেটর মেশিন তারা চালায়। এছাড়াও একজন হেল্পার নিযুক্ত ছিল 2 ভেকু মেশিনের জন্য। কাজ চলাকালীন 7ম বা 8ম দিন মিলনের ডিউটি পড়ে রাতের বেলা। মিলন রাত 8টায় ডিউটি শুরু করে। রাত 11:30 বা 12টার দিকে 2 ভেকু অপারেটর এবং হেল্পার একসাথে বসে রাতের খাবার খায়। সবাই যার যার যেই টিফিন ক্যারিয়ার যেটাতে করে খাবার নিয়ে এসেছিল সেটা খুলে খাবার শুরু করেছে। তো খাবার শেষ করে 3 জন হেঁটে কিছুটা সামনে একটা ইট ভাটার কাছে যায়। ইট ভাটার সামনে একটা চায়ের দোকান আছে, সেখানে চা খাবে এবং রাতে খাওয়ার জন্য পান সিগারেট এগুলো কিনে আনবে। কাজ শুরু করার পর থেকে প্রতিদিনই এই দোকানে আসে তারা। রাত 12টার পর দোকান বন্ধ করে দেয়। প্রতিদিনের মতো তারা চা খেয়ে পান সিগারেট কেনে। বিলে ফিরে এসে ভেকু বা এক্সক্যাভেটর স্টার্ট করে মাটি কাটা শুরু করে দেয়। মিলনের ভেকু থেকে অন্য ভেকু আনুমানিক 250 মিটার দূরে মাটি কাটছে। বিলের আশেপাশে ওই ইটভাটা ছাড়া কোনো বসত বাড়ি নাই। সবাই সবার মতো কাজ করছে। রাত তখন 2টো কি 2:30 বাজে। মিলন এই ভেকু মেশিন দিয়ে মাটি কাটছে। ভেকু মেশিনের সামনের যে অংশটা থাকে এই অংশটা দিয়ে মাটিতে চাপ দিয়ে মাটি কাটা হয়। মিলন লক্ষ্য করে মাটির নিচে কোনো গাছের গুঁড়ি বা ইট জাতীয় কিছুর সাথে এই অংশটা বেঁধে যাচ্ছে। ভেকুর ওই অংশটা কোনো মতেই মাটির নিচে ঢুকছে না। বেশি প্রেসার দিলে মেশিনের হাইড্রোলিক ফেটে যেতে পারে। তাই মিলন ওই জায়গা থেকে সরে পাশে মাটি কাটা শুরু করে। কিছুটা মাটি কাটা হয়ে গেলে মিলন ভেকু থেকে নেমে ওই জায়গায় দেখতে যায়। ভেকুর সামনে পাওয়ারফুল হেডলাইট জ্বলছে। মিলন নেমে ওইখানে হাত দিয়ে কিছু মাটি সরিয়ে দেখতে পেল পুরাতন মরচে ধরা ধাতব বস্তু জাতীয় কিছু একটা ওখানে আছে। জিনিসটা দেখতে অনেকটা ডিপ টিউবওয়েলের পুরাতন পাইপের মতো মরচে ধরা। যেহেতু পাশের মাটি কাটা হয়ে গেছে, মিলন পুনরায় ভেকুতে বসে চাপ দিয়ে অনেকটা মাটি সহ ওই জিনিসটা তুলে পাশের মাটির স্তূপের উপর রাখে। আশেপাশের মাটি যেহেতু কেটে ফেলেছিল, যার কারণে ওই জিনিসটা অনেকটাই আলগা হয়ে গেছে বা মাটির ওই জায়গাটা অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল, যার কারণেই সে ওই সময় এই কাজটা করতে পেরেছিল। মিলন আবার ভেকু থেকে নেমে মাটির স্তূপের কাছে গিয়ে দেখে একটা ধাতব মরচে ধরা বক্স জাতীয় জিনিস। আকারে তেমন বড় না, অনেকটা খাবার আনার যে টিফিন ক্যারিয়ার ওই রকম সাইজের আর কি। জিনিসটা কি মিলন পর্যবেক্ষণ করে বুঝলো না। বস্তুটির এক পাশে ঢাকনা ছিল ঠিক ওই টিফিন ক্যারিয়ার মতো। তো অনেক দিন মাটির নিচে থাকার কারণে এই মরিচা পড়ে ঢাকনা একেবারে সিল হয়ে গেছে, অর্থাৎ একদম আটকে গেছে। আর জিনিসটার ওজন 1-1.5 কেজির মতো হবে। মিলনের খুব আগ্রহ হয় এটা খোলার জন্য। মিলন ব্যস্ত হয়ে পড়ে কাজ রেখে, যেটা খুলতেই হবে। ভেকু মেশিনের ভেতর থেকে স্ক্রুড্রাইভার ও হাতুড়ি বের করে মিলন খোলার চেষ্টা করে ব্যর্থ হয়। মাটির নিচে থাকতে থাকতে মরিচা পড়ে এমন হয়ে গেছে যে কোন দিকে যে বস্তুটির আসলে খোলার মুখ এটাই বোঝা যাচ্ছে না, এমন একটা অবস্থা। তারপরও মিলন বুঝতে পেরেছিল যে এই সাইডটা দিয়েই হয়তোবা খোলা যাবে। মিলন একবার জিনিসটাকে সমতলে রেখে ভেকু মেশিনে উঠে ভেকু মেশিন দিয়ে চাপ দেয়। এতে করে জিনিসটা দুমড়ে মুচড়ে যায়। মিলন আবার ভেকু থেকে নেমে জিনিসটা কী অবস্থায় আছে এটা দেখার জন্য গেলে সে দেখে যে জিনিসটা একদম দুমড়ে মুচড়ে গেছে ঠিকই, কিন্তু জিনিসটা ভাঙেনি। এবার মিলন শাবলের মতো মোটা ভারী একটা লিভার এনে কয়েকবার আঘাত করে। এক সময় এই জিনিসটার এক সাইডে ফেটে ভেঙে যায়। ওই সময় মিলন দেখলো
একটা কুণ্ডুলি পাকানো কালো জমাট বাঁধা ধোঁয়া ওই জিনিসটা থেকে একটা ফস শব্দ করে বের হলো। এরপর বের হবার পর যেটা হলো, ওই জিনিসটা একটু মেঘের মতো শূন্যে ভাসমান থাকলো, এরপরে আস্তে করে বাতাসে মিলিয়ে গেল। মিলন ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে দাঁড়ালো। মিলনের মনে হলো এটা মুক্তিযুদ্ধকালীন বা ব্রিটিশ সময়ের কোনো বোমা জাতীয় কিছু নয় তো, হতে পারে এটা বোমা জাতীয় কিছু। এই কারণে ওটার মধ্যে যে গ্যাস সৃষ্টি হয়েছে, ওর মধ্যে যেই গান পাউডার রয়েছে বা যেই ধরনের এক্সপ্লোসিভ জিনিসগুলো থাকে, এটা থেকে হয়তো বা ধোঁয়া সৃষ্টি হয়েছে, এমন হতে পারে। সে এরকমই মনে করেছে। মিলন টর্চ লাইটের আলো দিয়ে ইশারা দিয়ে পাশের ভেকু মেশিন অপারেটরকে ডাক দেয়। মিলন এবং ওই ভেকু অপারেটর আর হেল্পার তিনজন মিলে জিনিসটা পর্যবেক্ষণ করে। খনন করা পুকুরের এক পাশে জিনিসটা রেখে যায়, এরপরে যে যার কাজে লেগে যায়। আবার এই পর্যন্ত কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল, কোনো অস্বাভাবিকতা কারো চোখে পড়েনি বা তারা কোনো কিছু মনেও করেনি। চারদিক নিস্তব্ধ, গ্রামবাসী গভীর ঘুমে আচ্ছন্ন। ইটভাটায় শ্রমিকরা কাজ করছে, আর এদিকে বিলের মধ্যে দুটি ভেকু মেশিন মাটি কেটে যাচ্ছে প্রতিদিনের মতো। মিলনের ভেকু একটা পুকুরের আনুমানিক 3 ফিটের মতো খনন করেছে। ভেকু দিয়ে মাটি তুলে পুকুরের চারপাশে রাখা হচ্ছে। সকালে আবার বুলডোজার দিয়ে মাটি টেনে পাড় নির্মাণ করা হবে। পুকুরের চারপাশ মাটি রাখতে রাখতে বেশ উঁচু হয়ে গেছে, আবার পুকুরও 3 ফিট খনন হয়ে গেছে। অপর ভেকু অপারেটর দূর থেকে শুধু মিলনের ভেকুর হেডলাইটের আলো দেখতে পাচ্ছে। মিলন মাটি কাটার এক পর্যায়ে লক্ষ্য করে বাম দিকের পাড় থেকে স্তূপ করে রাখা কিছু মাটি নিচে পড়ে গেল। যেহেতু কাটা আলগা মাটি, তাই এভাবে পড়ে যাওয়া নতুন কিছু না। এই ধরনের বিষয়ের সাথে সে অভ্যস্ত। তাই মিলন ভেকু ঘুরিয়ে পুনরায় পড়ে যাওয়া মাটি উপরে তুলে তার উপর ভেকু দিয়ে চাপ দিয়ে বসিয়ে দিয়ে আবার আগের জায়গায় কাজ শুরু করেছে। কিছুক্ষণ পর আবার মাটি ওই একই জায়গা থেকে নিচে পড়ে গেল। মিলন দ্বিতীয়বার মাটি তুলে চাপ দিয়ে বসিয়ে কাজ করছে আপন মনে। মিনিট 5 পর আবার উপরের ওই একই জায়গা থেকে ধরাস করে মাটি নিচে পড়ে গেল। মিলন ভেকু মেশিনের স্টার্ট থামিয়ে নিচে নামে দেখতে যে ঘটনাটা কি, কেন বারবার ওখান থেকে মাটি পড়ে যাচ্ছে। মিলন পুকুরের নিচ থেকে ওঠে, ওই স্তূপ করে রাখা মাটির উপরে উঠে টর্চ লাইট জ্বালিয়ে দেখে যে সেখানে কোনো সমস্যা আছে কিনা। দেখলো যে এখানে কোনো সমস্যা নেই, মাটি এমনিতেই গড়িয়ে পড়ছে। ভেকু দিয়ে আবার তুলে ভালো করে চেপে বসাতে হবে। বারবার এমন হলে তো সময় মতো কাজ হবে না, কারণ তাকে দিনের একটা নির্দিষ্ট সময়ে কতটুকু কাজ করতে হবে এটারও পরিকল্পনা থাকে, আবার রাতে কতটুকু কাজ আগাতে হবে এটারও কিন্তু পরিকল্পনা থাকে। মিলন তুলে রাখা আলগা মাটি থেকে নিচে নামতেই হঠাৎ একটা হুড়মুড় শব্দ শুনে উপরের দিকে তাকাতেই দেখে বিপুল পরিমাণ মাটি তার দিকে ধেয়ে আসছে। এতটাই মাটি ছিল যে মিলন যদি ওই সময় উপরের দিকে না তাকাতো, সে নির্ঘাত বিপুল পরিমাণ মাটির নিচে পড়ে যেত, আর তার বডিটাও খুঁজে পেতে দীর্ঘ সময় লাগতো। আর মিলন মারা গেলেও তাকে আসলে খুঁজে বের করাটা এটা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যেত, কারণ এত পরিমাণ মাটি এটার নিচে চাপা পড়লে কারো বেঁচে থাকার তো কথাই না, এমনকি তাকে খুঁজে পেতেও কীরকম বেগ পেতে হয়। এই ধরনের ডেড বডি যারা উদ্ধার করে, বিশেষ করে এই ভূমিধসের কারণে বা পাহাড় ধসের কারণে যখন কোনো মানুষজন তার নিচে চাপা পড়ে, এই ডেড বডিও কিন্তু পাওয়া মুশকিল হয়ে যায়, এমন একটা অবস্থা হয়ে যায়। তো যাই হোক, সে যেহেতু একটু সতর্ক হয়ে গিয়েছিল, কিছুটা সরে গিয়েছিল, তবে এর মধ্যেই কিন্তু তার শরীর উপরে মাটি এসে পড়েছে। এখানে আমরা ফিরে যাব দ্বিতীয় ভেকু চালকের কাছে। মিলন যখন আলগা মাটির স্তূপের উপরে উঠে টর্চ জ্বালিয়ে দেখছে, তখন দূর থেকে ওই দ্বিতীয় ভেকু চালক এটা কিন্তু দেখেছে। সে ভেবেছে ঘুম পেয়েছে, তাই হয়তো কাজ থামিয়ে পান সিগারেট খাচ্ছে মিলন। সে নিজেও কাজ গুছিয়ে ভেকুর স্টার্ট বন্ধ করে নেমে আসে মিলনের কাছে। একটু পান সিগারেট খেয়ে আলাপ আলোচনা করে আসি, এই চিন্তা থেকে আর কি। দ্বিতীয় ভেকু চালক তুলে রাখা আলগা মাটির কাছে এসে দেখে মিলন নেই। সে খেয়াল করে যে নিচে মাটিতে টর্চ লাইট পড়ে আছে এবং লাইট জ্বলছে। তাই দ্বিতীয় ভেকু চালক দ্রুত নিচে নেমে দেখে মিলন মাটিতে চাপা পড়ে আছে আর তার পাশে টর্চ লাইট জ্বলছে।
তার বর্ণনা অনুযায়ী মিলনের মাথাটা শুধু বাইরে ছিল আর সমস্ত শরীর মাটির নিচে চাপা পড়া। মিলন মুখ দিয়ে কথা বলতে পারছে না, শুধু এক ধরনের গোঙানির মতো আওয়াজ করছে। অনেক কষ্ট করে একাই ওই দ্বিতীয় ভেকু চালক মিলনকে মাটি থেকে বের করে। মিলনকে কাঁধে কাঁধ মিলিয়ে ধরে হেঁটে হেঁটে ইটভাটার দিকে নিয়ে যায়। ইটভাটা আনার পর অ্যাগ্রো ফার্ম মালিক এবং মিলনের যেই ভেকু মালিক, এই দুজনকে ফোন করে খবর দেওয়া হয় এই ঘটনা ঘটেছে। তখন ছিল 2020 সালের ফেব্রুয়ারি মাস। ভেকু মালিক মিলনকে দ্রুত ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে বলেন। ইটভাটার ট্রাকে করে মিলনকে ভালুকা হসপিটালে নিয়ে এসে ভর্তি করানো হলো। ততক্ষণে ভেকু মালিক এবং অ্যাগ্রো ফার্মের ম্যানেজার সহ অনেকে হসপিটালে চলে এসেছে। ডাক্তার জানায় উপর থেকে মাটি পড়ে চাপা পড়ার কারণে বুকে মারাত্মক আঘাত পেয়েছে, যার কারণে সে এখন কথা বলতে পারছে না। অবশ্য একদিন পরে মিলনকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয় এবং উপদেশ দেওয়া হয় 1 মাস কাজ করা যাবে না, রেস্টে থাকতে হবে এবং জোরে কথা বলা যাবে না। সে বাড়িতে যাবার পরপরই লকডাউন শুরু হয়ে যায়। চিন্তা ছিল যে লকডাউন যখন তুলে নেবে তখন একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞকে দেখাতে হবে, এরকমই চিন্তা করা হয়েছিল আর কি। এদিকে দেশে লকডাউন চলছে, মিলন বাড়িতে আছে, লকডাউনও উঠছে না, বের হতে পারছে না। শরীর স্বাভাবিক হলে সে তো কাজে যোগদান করবে, এমনই তো পরিকল্পনা, কিন্তু ব্যাপারটা আসলে সেভাবে হয়নি। মাসখানেক পর মিলনের পরিবার থেকে ভেকু মালিকের কাছে ফোন দিয়ে এক অদ্ভুত তথ্য জানানো হয়। মিলনের বাড়ি থেকে ভেকু মালিককে জানানো হয় যে মিলন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, মিলন নাকি পাগল হয়ে গেছে। মিলন হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করছে, গলার কণ্ঠস্বর পাল্টে গেছে, যাকে পায় তাকেই আক্রমণ করে মারার চেষ্টা করে এবং নিজের শরীর নিজেই কামড়ে ছিঁড়ে ফেলছে, এই করছে আর কি। মিলনকে ঘরে বেঁধেও রাখা হয়েছে। পরদিন ভেকু মালিক আর এই যে জিল্লুর রহমান ভাই, যিনি আমাদেরকে ঘটনা দিয়েছেন, তো ওনারা 2 জন সহ আরও একজন, এই 3 জন মিলনকে দেখতে গিয়েছিলেন। বলে রাখা ভালো, এই 3 জনের মধ্যে 2 জনকে কিন্তু মিলন চেনে জানে, বিশেষ করে এই জিল্লুর রহমান ভাইকে এবং এই ভিকু মালিককে। বাকি একজন ছিল জিল্লুর রহমান ভাইয়ের বড় বোনের হাজব্যান্ড। মিলন কিন্তু তাকে চেনে না, এমনকি কোনোদিন দেখেও নাই। তো ওনারা বাড়িতে গিয়ে দেখেন যে মিলনকে একদম খুব টাইট করে বেঁধে রাখা হয়েছে একটি ঘরে। ঘরে যে আটকে রাখা হয়েছে বিষয়টা এরকম নয়, ঘরের মধ্যে বেঁধে রাখা হয়েছে। তো এই কয়দিনে মিলনের শরীর একদম কঙ্কালের মতো হয়ে গেছে। তো ওনারা যখন ঘরে ঢুকেছেন তখন মিলন এই জিল্লুর রহমান ভাইয়ের বোন জামাইকে উদ্দেশ্য করে বলে, কিরে তোর বাপ তো মরছে সাপের কামড়ে, তুইও তো দেখছিস সাপের হাত পা দেখে ফেলেছিস রে। মিলনের গলার কণ্ঠস্বর একটু ভাঙা, বেশ অন্য রকমের ছিল ওই সময়। মিলন চিল্লাচিল্লি চেঁচামেচি এগুলো করতে করতে গলা ভেঙে গেছে। এদিকে জিল্লুর রহমান ভাইয়ের বোন জামাইয়ের নাম ছিল রফিকুল। মিলন কি করে তার নাম জানে এটা তো ওনারা ওই সময় বুঝতে পারেননি, কারণ সে কিন্তু নাম ধরে ডেকেছিল। রফিকুল ভাই সামান্য সময় পরে রুম থেকে বের হয়ে অন্য রুমে গিয়ে একা বসে থাকেন। আর একটা ব্যাপার, ওনারা মিলনের রুমে ঢোকার পর বাইরের থেকে বেশি গরম অনুভূত হয়েছে, আর ঘরে বিদঘুটে ভ্যাপসা গরম আর একটা দুর্গন্ধ। ঘর কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তবে ঘরের জানালা বন্ধ ছিল। মিলন অসুস্থ হওয়ার পর থেকে নাকি আলো একদম সহ্যই করতে পারে না, আলো সইতেই পারে না। এদিকে ওনারা মিলনের শরীরে হাত দিতেই মিলনের মাথা এদিক সেদিক ঘুরিয়ে ওনাদের হাতে কামড় বসাতে চেয়েছিল। মিলনের হাত পা কিন্তু বাঁধা, শুধু ঘাড় ঘুরিয়ে কামড় দিতে চেয়েছে। পালিত কুকুর বা বিড়ালকে ডাক্তার ইঞ্জেকশন দিতে গেলে সময় সময় কিন্তু এরা এরকম করে, তাদেরকে কিন্তু বেঁধে ফেলা হয়, হাত পা শক্ত করে ধরে রাখা হয়, তারপরে কিন্তু ঘাড় ঘুরিয়ে কামড় দেওয়ার চেষ্টা করে। মিলনও তাদের সাথে ঠিক এই কাজটাই করেছে। আরেকটা ব্যাপার, ওনারা মিলনের বাম হাতের বাহুতে কুষ্ঠরোগের মতো একটা দাগ লক্ষ্য করেন। এরপরে এই জিনিসটা লক্ষ্য করে মিলনের মাকে ওনারা জিজ্ঞেস করেন যে ঘটনাটা কি। এই দাগটা কিন্তু কোনো ক্ষত বা জন্মগত দাগ ছিল না। কোনো জায়গা যদি ক্ষত হয় সেখানে এক ধরনের দাগ হয়ে যায়,
আবার জন্মগত দাগ থাকলেও একটা ব্যাপার থাকে। মিলনের মা জানান যে মিলনের এই সমস্যা শুরু হওয়ার পর থেকে এই দাগ উঠেছে, আগে এই দাগ ছিল না। ডাক্তার এক ধরনের চর্মরোগ বলে অভিহিত করেছেন, সেটা নামও বলেছেন, সেটা কোন ধরনের চর্মরোগ এটা অবশ্য মিলনের মা বলতে পারেন নাই। তো ওনারা অন্য একটা রুমে এসে বসেন, মিলনের মা ওনাদেরকে সব খুলে বলেন যে এই ঘটনা ঘটেছে। তো আজকের মতো এমন আগ্রাসী আচরণ কিন্তু সে আগে করেনি, এটাও মিলনের মা জানান। সে যখন ভালো থাকে তখন আগের মতো স্বাভাবিক আচরণ করে। আমার কি হয়েছে, আমাকে বেঁধে রেখেছো কেন, আমাকে কাজে যেতে হবে, আমার খিদা লেগেছে, স্বাভাবিক কথাবার্তা বলে। তখন খাবার দিলে মিলন খায়, কিন্তু হঠাৎ হঠাৎ এমন পাগলামি শুরু করে। মানসিক ডাক্তার দেখানো হয়েছে, ডাবল ডোজের ঘুমের ওষুধ দিলেও কাজ করে না, রাতে ঘুমায় না, শরীর স্বাভাবিক থাকলে দিনের বেলা ঘুমায়। ওনারা মিলনের মাকে সান্ত্বনা দিয়ে আবার আসবো বলে বিদায় নিয়ে চলে আসেন। ওনারা ফিরে আসার 2 দিন পর এই যে জিলুর রহমান ভাইয়ের বোন জামাই ওনাকে ফোন করে জানান যে মিলনের সমস্যা কোনো মানসিক সমস্যা বলে তার মনে হচ্ছে না। ওনারা যাওয়ার পর মিলন কিভাবে এই ব্যক্তির নাম জানলো, আর এই যে রফিকুল ভাইয়ের বাবা প্রায় 40 বছর আগে মারা গেছেন সাপের কামড়ে, আর মিলনের বয়স তো 25ই হয় নাই, ব্যাপারটা কিন্তু কোনোভাবে কাকতালীয় হতেই পারে না। তো রফিকুল ভাই জানান যে উনি নিশ্চিত যে এটা জিন ঘটিত কোনো সমস্যা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা যেহেতু চলছে, সেটা বন্ধ না করে একজন ভালো হুজুর বা কবিরাজ দেখানো উচিত। রফিকুল ভাই জিলুর রহমান ভাইকে পরামর্শ দেন যে তুমি মিলনের মায়ের সাথে কথা বলো, এই বিষয়টা বলো যে ভালো কোনো হুজুর বা কবিরাজ দেখাতে। জিলুর রহমান বলেন যে ভাই ঠিক আছে, এই বলে আর কয়েকটা কথা বলে ফোনটা রেখে দেন, এবং সাথে সাথে মিলনের ভেকু মালিককে ফোন দিয়ে এই ব্যাপারটা জিলুর রহমান ভাই বলেন আর কি। সব কিছু শোনার পর ওই ভেকু মালিক ওনাকে ওই দিন রাতে ভেকুর নিচে পাওয়া ওই কৌটার কথাটা জানান। কেননা ওই কৌটার বিষয়টা কিন্তু ওই যে দ্বিতীয় যিনি ভেকু চালক তিনিও পরবর্তীতে শুনেছেন, যার কারণে এই ব্যাপারটা কিন্তু পরবর্তীতে ওই দ্বিতীয় ভেকু চালকের কাছ থেকে ভেকু মালিকও জেনেছেন। তো ওনারা তো বিষয়টা জানিয়েছেন আর কি। এই বিষয়টা জানার পর জিলুর রহমান ভাই যখন উনি ওনার দুলাভাইকে, এই যে রফিকুল ভাইকে ফোন করে এই বিষয়টা যখনই বলেছেন, তখন ওনার দুলাভাই জানান যে তোমার কথা যদি সত্য হয়, অর্থাৎ ওই রাতের যে ঘটনাটা এটা যদি সত্যিভাবে ঘটে থাকে, তাহলে আমি নিশ্চিত এটা 100% জিনের সমস্যা। আর ওই কৌটায় কোনো খারাপ জিন বন্দী ছিল, জিন মুক্তি পেয়ে মিলনের উপর আসর করেছে। জিলুর রহমান ভাই রাতে মোটর সাইকেলে করে মিলনের বাড়িতে চলে গেলেন, 3 জন, ভেকু মালিক, তারপর রফিকুল ভাই আর এই যে জিলুর রহমান ভাই। মিলন ওই বন্ধ করা রুমে ঘুমাচ্ছে। ওনারা মিলনের মাকে সব কিছু বলার পরও বিশ্বাস করাতে পারলেন না, উনি এসব বিশ্বাসই করেন না। মিলন পারিবারিক চাপে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, কেননা ছোটবেলা থেকেই বিভিন্নভাবে মানসিক চাপ এসেছিল, এটা সত্য। বাবা মারা যাওয়ার পর তার মা তাকে অনেক কষ্টে লালন পালন করেছেন, কষ্ট তো হবেই। যেহেতু মিলন তার চাচাদের কাছে ছিলেন, অর্থাৎ তার মা তার শ্বশুরবাড়িতে ছিলেন, ওখানে তো অনেক ধরনের কথা শুনতে হবে, মানসিক চাপ তো থাকবেই। ছোটবেলা থেকে অনেক অবজ্ঞা অবহেলা সে পেয়েছে, এই বিষয়গুলো তো তার মধ্যে কাজ করেছে। এই কারণেই হয়তো বা মানসিক চাপে ভারসাম্যহীন হয়ে গেছে। সবসময় কিছু একটা করতে হবে, জমি কিনতে হবে, বাড়ি করতে হবে, নিজেদের একটা থাকার জায়গা করতে হবে, এরকম একটা চিন্তা তো তার মধ্যে ছিলই। তো মিলনের মায়ের ধারণা এই কারণে এটা হয়েছে। আর যখন এ সমস্ত বলার পরও বিশ্বাস উনি করলেন না, এরপর রফিকুল ভাইয়ের বাবার মৃত্যুর কথাও তাকে বলা হলো। এরপর মিলনের মাকে বলা হলো যে ঠিক আছে, ডাক্তারের চিকিৎসাও চলুক, আর একজন হুজুর আনলে তোর ক্ষতি হবে না, সন্দেহ দূর হবে। মিলন যেহেতু অনেকদিন ধরে এই মালিকের ভেকু চালায়, তাই এই মালিকের কথায় উনি খুব একটা আর ফাইনালি আপত্তি করেননি। তো এই দিন ওনারা ফিরে আসার সময় ওনাদের সাথে ঘটে একটা দুর্ঘটনা। এটি আসলে কোনো দুর্ঘটনা ছিল না। ওনারা রাতে 3 জন মোটরসাইকেলে করে ফিরে আসছিলেন। মোটরসাইকেল স্পিড সর্বোচ্চ 35 কি 40 কিলোমিটার পার আওয়ার ছিল। কারণ ওনারা মোটরসাইকেলে বসে 3 জন মিলনের ব্যাপারে কি করা যায় এসব আলোচনা করছেন।
বেশি স্পিডে চালালে ইঞ্জিনের শব্দে আর বাতাসের শব্দে তো কথা স্পষ্ট বোঝা যাবে না। আর গ্রামের একদম পাকা রাস্তা ছিল এটা, আর রাস্তা ছিল আবার ফাঁকা। ওরা তিনজন তখন খেয়াল করেন হঠাৎ একজন বৃদ্ধ রাস্তা পার হতে যখন চাচ্ছিলেন আর কি, তখন ওনাদের মোটরসাইকেলের নিচে পড়ে গেল, আর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওনারা সবাই রাস্তায় পড়ে যান। ওরা তিনজনই মোটামুটি আঘাত পান, তবে আঘাতগুলো তেমন গুরুতর ছিল না। মোটরসাইকেলের স্পিড কম ছিল, মোটরসাইকেলেও তেমন কোনো ক্ষতি হয়নি। তো ওনারা উঠে মোটরসাইকেল তোলার পর ওই বৃদ্ধকে আশেপাশে কোথাও দেখতে পাননি। বৃদ্ধ যেভাবে নিচে এসে পড়েছে তারও তো এই ওনাদের সাথেই পড়ে যাওয়ার কথা। ওনারা তিনজনই বুঝে নিলেন এটা কোনো দুর্ঘটনা নয়, এটা কেউ ইচ্ছাকৃতভাবে এই কাজটা করেছে। ওনাদের তিনজনের ইন্দ্রিয় তখন একেবারে নিশ্চিত ছিল এটা কোনো দুর্ঘটনা হতেই পারে না, এটা অস্বাভাবিক কোনো বিষয়। ওনারা বাইক তুলে দ্রুত চলে এলেন এবং ভালুকায় এসে একটা ফার্মেসিতে আঘাতের স্থান ড্রেসিং করালেন। এই রাতেই এই জিলুর রহমান ভাইয়ের বোন জামাই এই যে রফিকুল ভাইয়ের সাথে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। রফিকুল ভাই রুমে ঘুমাচ্ছেন, ঘুমের মধ্যে উনি প্রবল শ্বাসকষ্ট অনুভব করেন। মনে হচ্ছে তার উপর ভারী কোনো কিছু পড়েছে, অর্থাৎ সে কোনো কিছুর নিচে চাপা পড়েছে। ঘুমের মধ্যে প্রবল শ্বাসকষ্টে তার ঘুম ভেঙে যায়। চোখ খুলে তিনি দেখেন তার ঠিক বুকের উপর চামড়াবিহীন বামন আকৃতির একটা খাটো মানুষের মতো অবয়ব এই জিনিসটা বসে আছে। চামড়াবিহীন এই কারণে আমরা বললাম অবয়বটির গায়ে মনে হচ্ছে কোনো চামড়া ছিল না। জবাই করার পর ছাগল বা গরুর চামড়া যদি ছিলানো হয় তখন যেমন দেখা যায় ওই রকম ছিল। এই জিনিসটা রফিকুল ভাইয়ের বুকের উপর বসে দুই হাত দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করছে। অবয়বটির মাথায় চুল ছিল না, মাথায় ছাগলের মতো দুটো ছোট ছোট শিং ছিল, আর একটি চোখ ছিল ঠিক কপালের মাঝখানে। সাধারণ মানুষের চেয়ে প্রায় 2 গুণ বড় ছিল খালি মুখমণ্ডলটা, আর মোটা মোটা দুটো ঠোঁট, কিন্তু বডিটা কিন্তু বামন। মুখ থেকে ঘন কালো পোড়া মবিলের মতো তরল গড়িয়ে পড়ছে রফিকুল ভাইয়ের শরীরে। রফিকুল ভাই কোনো মতেই শব্দ করতে পারছেন না, শুধু মৃগী রোগীর মতো বিছানায় হাত পা ছটফট করছেন আর কি। প্রাণীটা রফিকুল ভাইয়ের কানের কাছে মাথা ঝুঁকিয়ে বলে, কাজটা ঠিক করিসনি, বাপের কাছে যাওয়ার সময় কিন্তু তোর হয়ে গেছে রে। এদিকে রফিকুল ভাইয়ের ছটফটানি টের পেয়ে ওনার পাশে থাকা ওনার স্ত্রীর ঘুম ভেঙে যায়। তো ওনার স্ত্রী ঘুম থেকে জেগে রফিকুল ভাইয়ের বুকের উপর এই জিনিসটাকে দেখতেও সে পায়। আর এটা দেখতে পেয়ে উনি তো পান মারাত্মক ভয়। উনি গলা ফাটিয়ে দেন এক চিৎকার, আর চিৎকার দিয়ে ওইখানেই ওই বিছানায় শোয়া অবস্থাতে উনি অজ্ঞান হয়ে যান। সাথে সাথে নাকি ওই প্রাণীটা অদৃশ্য হয়ে যায়। এদিকে বাসার সবাই এসে দরজায় কড়া নাড়তে থাকে, কি হয়েছে, কি হলো। তো রফিকুল ভাই কিছু সময় পর একটু স্বাভাবিক হয়ে উঠে দরজা খুলে দিয়ে দরজার সামনেই ধপাস করে পড়ে যান। বাড়ির সবাই এই রুমে আসার পর সবাই একটা গরম, একটা গুমোট আবহাওয়া আর একটা মিষ্টি রকমের উৎকট গন্ধ পান। এদিকে এই জিলুর রহমান ভাইয়ের বোন আর এই রফিকুল ভাই একটু স্বাভাবিক হওয়ার পর, জিলুর রহমান ভাইয়ের বোনের আবার পরে জ্ঞান ফেরত আসছিল আর কি, ওনাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়েছিল। ওনারা যখন একটু স্বাভাবিক হয়েছেন তো দেখা গেল যে রফিকুল ভাইয়ের শরীরে বিশেষ করে বুক এবং পেটে ওই অবয়বের মুখের যে লালাটা পড়েছিল, এই লালা কিন্তু তখনও ছিল, ভেজা ছিল, এবং ওই লালা থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। মানুষ যখন বুঝতে পারলো, ওনারা যখন বলেছেন এই ঘটনা, আগে তো বুঝতে পারেন না যে এই লালা কোত্থেকে আসলো, এই দুর্গন্ধ কোত্থেকে আসলো। ওনারা যখন বলেন এই ঘটনা তখন তো বুঝে ফেলছেন যে ঘটনা তো খুব ভয়ঙ্কর দিকে যাচ্ছে। দ্রুত তখন রফিকুল ভাইকে একটু হালকা গরম পানি করে গোসল করানো হলো। খুব সকালে ফজরের নামাজের পর এই জিলুর রহমান ভাইয়ের তালই সাহেব মানে রফিকুল ভাইয়ের বাবা মসজিদের হুজুরকে ডাক দিয়ে ঝাড়ফুঁক করান। হুজুর সমস্ত কিছু শুনে অতি দ্রুত এই যে মিলন ভাই আর রফিকুল ভাইকে একজন ভালো হুজুরের শরণাপন্ন হতে বলেন। আল্লাহর রহমতে ওনারা একদিন পরেই ভালুকায় মাদ্রাসায় একজন হুজুরের সন্ধান পান যিনি এসব কাজ করেন টুকটাক। তো ওনারা কখন আসবেন হুজুরের সাথে ফোনে কথা বলে নিশ্চিত হলেন। এরপর মিলনের বাড়িতে ফোন করেও জানিয়ে দেওয়া হয় যে মিলনকেও ওনারা নিয়ে যাবেন,
সাথে তারাও যেন যায়, তারাও যাওয়ার ব্যবস্থা করে আর কি সব কিছু। তো মিলনের মা জানান মিলনকে নাকি কোথাও নিয়ে যাওয়ার অবস্থা এখন আর নেই। এখন ভয়ঙ্কর ঘটনা শুরু হয়েছে বাড়িতে, আর মিলনের অবস্থা আরও খারাপ। গতকাল মিলনকে আবার নাকি ডাক্তারের কাছে নেওয়া হয়েছিল, আর এই সমস্ত কথাগুলো আবার ফোন করে যখন হুজুরকে বলা হলো, পরদিন হুজুরকে নিয়ে এসে মিলনের বাড়িতে ওনারা যান। মিলনের বাড়িতে ঢোকার আগে হুজুর কিছু আমল করে নিলেন। মিলনের রুমের দরজায় হুজুর সাথে করে আনা ব্যাগ থেকে আটা বা ময়দা জাতীয় কিছু পাউডার বের করে একটা রেখা টেনে দিলেন দরজার এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত। রুমের সকল জানালা কিন্তু বন্ধ ছিল আগে থেকেই। হুজুর দরজার বাইরে দাঁড়িয়ে আয়াত পাঠ করা শুরু করলেন। মিলন হাত পা বাঁধা অবস্থায় রুমের ভেতরে ফ্লোরে শুয়ে আছে। প্রায় 15 মিনিট পর মিলনের মৃগী রোগীর মতো সারা শরীরে কম্পন শুরু হলো। এদিকে মিলনের মা চিৎকার করে কান্নাকাটি করে ওনাদেরকে এসব বন্ধ করতে বলেন। মিলন মারা যাচ্ছে, তাড়াতাড়ি হাত পা খুলে দেওয়া হোক, এরকম কথা বলছেন। মিলনের মায়ের মতো এই যে জিলুর রহমান ভাই, তারপরে এই যে ভেকুর যিনি মালিক, ওনারাও এটাই মনে করছিলেন যে এটাই হয়তো বা হবে। রফিকুল ভাইও মনে করছিলেন যে কি যদি করতে আসলাম, যদি কিছু একটা হয়ে যায় তখন তো মিলনের মা আমাদেরকে উল্টো এটা কেসে ফাঁসিয়ে দেবেন, এরকম চিন্তা কিন্তু ওনাদের মাথায়ও ছিল। আর এদিকে আর একটা ব্যাপারও মাথায় আসছিল ওনাদের, যে মৃত্যুর সময় কিন্তু মানুষ এরকম ছটফট করে অনেক সময়। আসলে কি মিলন কি মারা যাচ্ছে নাকি আসলে কি হচ্ছে? এদিকে হুজুর কিন্তু বলেছিলেন যে শোনো, তোমরা কিন্তু আমার কাজ যখন শুরু হবে এর মধ্যে কোনো রকম বাধা দিতে পারবে না। বাধা দেয়া একদম কিন্তু নিষেধ, যা হয় হবে, কিন্তু কেউ বাধা দিতে আসবে না। এদিকে উঠোনে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। ওই সময় ওনারা মিলনকে কেউ স্পর্শ করেননি। এদিকে হয় কি, এসব ভাবনার অবসান ঘটিয়ে মিলনের রুমে কিছু একটা ভাঙার বিকট শব্দ, আর মিলন একটা চিৎকার দিয়ে একদম চুপ হয়ে যায়। হুজুর আয়াত পাঠ করা থামিয়ে এক গ্লাস পানি চাইলেন। পানিতে ফু দিয়ে দরজার সামনে ওই পাউডার দিয়ে বানানো দাগে পানি ঢেলে দিলেন। দাগটা মুছে গেল। হুজুর আল্লাহু আকবার বলে রুমে প্রবেশ করে ওনাদেরকে হাত দিয়ে ইশারা দিলেন ওই রুমে ঢোকার জন্য। তো ওনারাও প্রবেশ করছেন, জিলুর রহমান প্রবেশ করছেন। তো রুমের একটা জানালা কিন্তু এখন খোলা। স্টিলের গ্রিলের জানালার একটা পার্ট বাঁকা হয়ে আছে, মানে মনে হচ্ছে এমন ভারী কিছু এদিক দিয়ে আঘাত করে বের হয়ে গেছে, ওই আঘাতে জানালার একটা পার্ট বাঁকাই হয়ে গেছে, এমন একটা অবস্থা। এদিকে মিলন অজ্ঞান হয়ে পড়ে আছে ফ্লোরে। হুজুর মিলনকে পরা পানি দিয়ে ছিটা দিলেন। কিছুক্ষণ পর তার হুঁশ ফেরত এলো। মিলন সুস্থ স্বাভাবিক কথাবার্তা এবং আচরণ করছে। হুজুর মিলনকে গোসল করাতে বললেন। হুজুর মিলনের বাড়ির চারপাশ ঘুরে বাড়ি বন্ধ করে দিলেন। মিলন ও রফিকুল ভাইকে 5 ওয়াক্ত নামাজ এবং বিশেষ একটা আমলের শিক্ষা উনি দেন, এবং পানি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলেন। এমনকি ওয়াশরুমে গোসল করলেও দরজা খোলা রেখে বাইরে কাউকে পাহারায় বসিয়ে যেন গোসল করা হয়। এই দুইজন আর কি, রফিকুল ভাই আর মিলন, এই দুইজনের জন্য এই পরামর্শ দিলেন হুজুর। উনি বলে দিলেন আপাতত ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, আর কোনো সমস্যা যদি দেখা যায় সাথে সাথে যেন ওই হুজুরকে জানানো হয়। স্থায়ী চিকিৎসার জন্য আর একদিন আসবেন বলে হুজুর ওনাদেরকে বলে বিদায় নিলেন। হুজুর একটা বিষয় জানিয়েছিলেন। হুজুর জানান একটা শয়তান মারিদ শত শত বছর ধরে ওই কৌটায় বন্দি ছিল। তবে বন্দি থাকতে থাকতে সে অনেকটাই বয়স্ক হয়ে গেছে, তাই আগের মতো শক্তি নেই সেই জিনটার। কোনো বুজুর্গ ব্যক্তি তাকে বন্দি করে মাটিতে পুঁতে রেখেছিল। সে মুক্তি পেয়েই মিলনকে ধরেছে। মিলনকে মেরে ফেললে তার শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে। জিনটার পরিবারের কেউ বেঁচে আছে কি না এইটা হুজুর নিশ্চিতভাবে বলতে পারেননি, আর বেঁচে থাকলেও সে তার পরিবারের সন্ধান এখনও নাকি খুঁজে পায়নি। এই শয়তান মারিদ যতই দুর্বল হোক, এই হুজুর একা কিছু করতে পারবেন না বলে জানান। হুজুর এটাও জানান একে পুনরায় বন্দি করতে হলে আর একটা মারিদ বা ইফরিত জিনের সাহায্য লাগবে। তাই আপাতত উনি মিলন এবং রফিকুল ভাইকে কিছু আমল দিয়ে দেন, যাতে করে ওনারা ওই শয়তান মারিদের দৃষ্টি থেকে নিজেদেরকে বাঁচাতে পারেন। হুজুর এটাও জানান যে আমি আমার পরিচিত একজন অভিজ্ঞ রাকির সাথে এই সমস্যা নিয়ে কথা বলবো, আর আমার সাথে সাক্ষাৎ হলে মিলন ও রফিকুল
এদের সমস্যা নিয়ে আর কোনো আলাপ আলোচনা করা যাবে না, সময় হলে আমি সব জানিয়ে দেব। মারিদকে কোনো মতে বুঝতে দেওয়া যাবে না যে আমরা কি করব, ও কিন্তু আমাদের উপর নজর রাখছে, তাই আমার সাথে সাক্ষাৎ হলে এটা নিয়ে আর কোনো কথা হবে না। হুজুর পরবর্তীতে আসলে কি করেন সেটা আমরা এখন জানাবো। তো হুজুর তার রাকিবিদ্যার একজন উস্তাদের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন। ওনার বাড়ি গাজীপুর জেলার কোনো একটা স্থানে আর কি। হুজুরও কিন্তু বেশ অভিজ্ঞ একজন মানুষ, উনি তো একজনের কাছ থেকে এই বিষয়গুলো শিখেছিলেন। উনি সেই ওস্তাদের বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন। ওই ওস্তাদের বাড়ি গাজীপুরের কোনো একটা স্থানে। ওস্তাদ হুজুরের দাদা একজন বুজুর্গ কামেল পীর ছিলেন, অর্থাৎ ওই ওস্তাদ যিনি হুজুর, তার দাদা পাকিস্তান আমলের খুবই বিখ্যাত একজন কামেল পীর ছিলেন। তো তার নাম বলে অনেকেই চিনবেন, আমরা তার নামটা বলছি না। ওই পীর সাহেবের সাথে নাকি বন্ধুত্ব ছিল এক মুসলিম ইফরিত জিনের। ইফরিত পীর সাহেবকে ওয়াদা করেছিলেন যে পীর সাহেবের বংশে কোনো কামেল বুজুর্গ ব্যক্তির জন্ম হলে সে তার সাথে বন্ধুত্ব বজায় রাখবেন। তবে ওই ইফরিত জিনকে কিন্তু কোনো ধরনের কোনো বন্দি করা বা তাকে দিয়ে জোর করিয়ে কাজ করানো বিষয়টা এরকম ছিল না। অনেক সময় দেখা যায় যে অনেক জিনেরা বা শক্তিশালী অনেক জিন আছে যারা মুসলিম, তারা ভালো আলেমদের সাথে উঠা বসা করেন, আলেমদের খেদমত করেন, তাদের কাছ থেকে এলমে দিন শিক্ষা করেন, একটা বন্ধুত্ব হয়ে যায়। এই বন্ধুত্বের খাতিরে অনেক সময় তারা অনেক কাজ করে দেয় আর কি। এটা কিন্তু জোর করে কোনো কাজ করানো না। সমস্যা হলো কি যে পীর সাহেব মারা যাওয়ার পর ওই পীর সাহেবের কোনো সন্তান ওই ইফরিত বন্ধুর সাক্ষাৎ পায়নি, অর্থাৎ ওই ইফরিত এসে কারোর সাথে আর নতুন করে বন্ধুত্ব করেনি। কিন্তু পীর সাহেবের ছোট ছেলের বড় সন্তান, অর্থাৎ সেই বুজুর্গ কামেল পীরের নাতিন আর কি, নাতনি না, প্রায় 100 বছর পর অলৌকিকভাবে সেই ইফরিদের বন্ধুত্ব পেয়েছেন। ইনি হচ্ছেন আজকের ঘটনার সেই ওস্তাদ হুজুর। উনি নিজেও অত্যন্ত বুজুর্গ ব্যক্তি। তো যেদিন ইফরিত তাকে প্রথম সাক্ষাৎ দিয়েছিল, হুজুর ইফরিদের আকৃতি দেখে এতটাই ভয় পেয়েছিলেন যে তিনি 1 বছর মানসিকভাবে নাকি অসুস্থ ছিলেন। এর ফলে যে এই সমস্যাটা হলো আর কি, ওই সাক্ষাতের ফলে উনি দীর্ঘ সময় লেগেছিল, অর্থাৎ এই 1 বছর লেগেছিল তার পরিপূর্ণভাবে স্বাভাবিক হতে। অথচ উনি কিন্তু এই ঘটনার আগে কখনো রুকিয়া সংক্রান্ত কাজ করেনি নাই। এই ইফরিতটাই তাকে চিকিৎসা দিয়ে নাকি আল্লাহর রহমতে সুস্থ করে তোলে এবং স্বপ্নযোগে বিভিন্নভাবে তার পরিচয় দিয়ে বন্ধুত্বের ওয়াদা তুলে ধরে। আর এগুলো বলে বলে হুজুরের মন থেকে ওই ইফরিত সম্পর্কে ভয় দূর করে যে আমি তো আসলে আপনার সাথে এইভাবে দেখা করতে চাই নাই, আপনি কীভাবে দেখে ফেলছেন আমি জানি না, আমি আপনার বন্ধু, আপনার ভয় কোনো কারণ নাই, কিছু আমল দিয়ে দেন, আপনি এই আমলগুলো করতে থাকেন, আল্লাহর রহমতে এই ভয়ের কারণে যেই সমস্যাটা হয়েছে এটা ঠিক হয়ে যাবে। তো হয়ও সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এই ইফরিত জিন নাকি একটা ভয়ঙ্কর উঁচু পাহাড়ের আকৃতির বিশাল দানবের আকৃতিতে আসছিল এবং তার চেহারাই নাকি এরকম, মানে তার বডিটাই নাকি এরকম একটা বিশাল পাহাড়ের মতো, আর চেহারাটা ভয়ঙ্কর দানবের মতো। সশরীরে হঠাৎ করে দেখে ফেলেছিলেন আর কি। এই কারণেই ওই ইফরিত জিন বুঝতে পেরেছিল যে সমস্যাটা তো হয়ে গেছে, সেই চিকিৎসা দিয়েছিল। তো যাই হোক, ওস্তাদ হুজুরের পরামর্শ অনুযায়ী মিলনকে গাজীপুরের ওস্তাদ হুজুরের কাছাকাছি একটা আত্মীয়ের বাসায় আনা হয় এবং মিলনের বন্দি করা শরীর খুলে দেওয়া হয়, উদ্দেশ্য যাতে করে মারিদ পুনরায় মিলনের শরীরে প্রবেশ করে। বেশি দেরি হলো না, 1 দিন পরে 1 রাতে মিলনের শরীরে মারিদ প্রবেশ করে। আত্মীয়ের বাসায় একটা রুমে মিলনদেরকে থাকতে দেওয়া হয়। রুমে 2টি বিছানা ছিল। গভীর রাতে মিলন পাশের বিছানার মানুষসহ খাট উল্টে ফেলে দেয়। ঘুমের মধ্যে খাট সহ ফেলে দেওয়ার কারণে মিলনের মা এবং একজন আত্মীয়, মিলনের ফুপু, ওনারা বেশ আঘাত পান। ওনারা বয়স্ক মানুষ, তো ওনাদের আত্মচিৎকার এবং মিলনের হুঙ্কারে বাসার সবাই জেগে যায়। সবাইকে আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে এরকম একটা ঘটনা ঘটবে, তাই বলে একদম খাট উল্টে ফেলবে, এই 2জন আঘাত পাবে, এরকম চিন্তা তাদের ছিল না আর কি। তো যাই হোক, ওনারা খুব একটা বেশি আতঙ্কিত হন নাই। ওনারা মিলনের রুমে ছুটে গিয়ে মিলনকে বাঁধার চেষ্টা করেন। মিলন পশুর মতো ঘর ঘর শব্দ করছে আর হুঙ্কার দিচ্ছে আর বলছে, আমাকে কেউ আটকাতে পারবে না, ওই মোল্লা আমার কিছুই করতে পারবে না, এক এক করে সবাইকে শেষ করে ফেলবো আমি।
মিলনের হাতে একে একে সবাই আহত হতে থাকে। এক পর্যায়ে অবশ্য লোকজন যখন বেড়ে যায়, মিলনকে সবাই বেঁধে ফেলতে আল্লাহর রহমতে সক্ষম হন। এদিকে আশেপাশের বাসাবাড়িতে যারা ঘুমাচ্ছিলেন, তারাও তো এই মিলনের চিৎকারে মিলনের এই আত্মীয় বাসায় ছুটে আসেন। গভীর রাতে ডাকাত বা দুষ্কৃতিকারী বাসায় উঠেছে ভেবে মানুষজন তো লাঠিসোঁটা নিয়ে চলে আসছে। পরে অবশ্য তাদের সহযোগিতায় মিলনকে আটকানো হয় এবং তারাও সব বুঝতে পেরে আবার বাড়িতে ফেরত যান। মিলনকে বেঁধে ফেলার পর মিলনের গলায় ওস্তাদ হুজুরের দেয়া একটা তসবিহ পরিয়ে দেওয়া হয়। মিলনকে যারা যারা ধরে রেখেছে ওই সময় বাসায় যারা উপস্থিত ছিল, তারপরে সকলের মৃত বাবা মা দাদা দাদি যারা ছিলেন আর কি, সবার নাম ঠিকানা, মৃত্যুর সাল, কেন মরেছে, কী কারণে মরেছে, সব কিছু মিলন নাকি একা একা বলতে থাকে। মিলন তার গলা থেকে তসবিহ খুলে ফেলতে বলে। এসব শুনে অনেকেই ভয় পেয়ে তসবিহ খুলতেও চেয়েছিল। সবাই যখন জানলো তার অমুক আত্মীয় ওইভাবে মরে গেছে, এটা তাদের জানাও ছিল না, তখন তো ভয় পেয়েছে যে সর্বনাশ, তসবিহ যদি খুলে না দেই, না জানি আবার কোন ক্ষতি করে ফেলে রে। এই জন্যই ভয় তসবিহ খুলতে চেয়েছিল। তো মিলনের বলা এই কথাগুলো অলৌকিকভাবে সবার সাথেই আসলে মিলে যাচ্ছিল। মিলনকে দ্রুত ওস্তাদ হুজুরের বাসায় নেওয়া হয়। নেওয়ার আগে সবাইকে জানানো হয়, বিশেষ করে এই যে জিল্লুর রহমান ভাই, ওনাদেরকেও জানানো হয় যে ওনারা কোথায় যাচ্ছেন। এদিকে জিল্লুর রহমান ভাইরা ওনারা কাছাকাছি ছিলেন, তাই ওনারাও সময় মতো পৌঁছে যান। বাসায় ওনাদেরকে বসতে দেওয়া হয়। মিলন সহ ওনারা মোট 7 জন ছিলেন। দুপুরের দিকে মিলন বাদে সবাইকে খাবার দেওয়া হলো। জোহরের নামাজ ওস্তাদ হুজুরের সাথে মসজিদে ওনারা সবাই আদায় করেন। এরপর বাসায় ফেরত আসেন ওনারা। হুজুরের বাসার কাছেই ছিল মসজিদটা। তো নামাজ শেষে ওনারা তো আছেনই, ওনাদের সাথে আরও 3 জন ছাত্র যাদের বয়স 20 থেকে 22 বছর হবে, তো ওনাদের সাথে ওই বাসায় আসেন, অর্থাৎ হুজুর বাসায় আসেন। বাসায় এসে হুজুর রুকিয়া শুরু করেন। তো ওনাদের ভালুকার মাদ্রাসার হুজুর, ওস্তাদ হুজুর এবং 3 জন ছাত্র হুজুরের রুমে মিলনকে নিয়ে রুকিয়া শুরু করেন। ওনারা অন্য রুমে বসা ছিলেন। হুজুরের রুমে ওনাদের প্রবেশ নিষেধ আপাতত, এই বিষয়টা বলে দেওয়া হয় আর কি। রুম থেকে কেউ বের হয়ে এসে ডাক দিলেও ওনারা যেন রুমে প্রবেশ না করেন। আর হুজুরের রুম থেকে সবাই বের হওয়ার আগে ওনাদের বাড়ির বাইরেও কোনোভাবেই যাওয়া যাবে না। যারা যারা বাড়িতে আছেন কেউই বাড়ির বাইরে যাবে না। সোজা কথা, হুজুর রুমের মধ্যে আছেন, যে হুজুররা আছে এর মধ্যে কোনো হুজুর বাইরে বের হয়ে এসে যদি বলেন যে আপনাদেরকে ডাকছে হুজুর ভেতরে আসেন, যাওয়া যাবে না। হুজুররা নিজে থেকে সবাই একসাথে যদি রুম থেকে বের হন, তবেই বুঝতে হবে ওনারা বের হয়েছেন। আর এই কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ বাড়ির বাইরে যেতে পারবেন না। তো ওস্তাদ হুজুরের রুমের দরজা কিন্তু খোলা ছিল, শুধু পর্দা ছিল দরজার উপরে। ওনার রুমের বাইরে থেকে কোরআন পাঠ করার শব্দ শুনতে পাচ্ছেন। একসময় ওস্তাদ হুজুরের কণ্ঠ শোনা যায়, কে তুই, পরিচয় দে, ছেলেটিকে কেন ধরেছিস? এই মিলন হুজুরকে উদ্দেশ্য করে বলে, ও তাই না, এত কিছু জানিস, এত কিছু পারিস, তো আমার পরিচয় জানতে চাস কেন? পারলে আমার পরিচয় বের কর। ওরে কেন ধরেছি তা তো তুই জানিস, আমাকে কেন প্রশ্ন করছিস? ক্ষমতা থাকলে আমার গলা থেকে তোর এই আগুনের শিকল সরিয়ে তারপর কথা বল। এভাবে ওস্তাদ হুজুর আর মিলনের কথাবার্তা চলছে, আর ওইদিকে কিন্তু কোরআন পাঠ চলছে। ওনারা বাইরে থেকে মিলনের মুখ থেকে সব শুনে অত্যন্ত লজ্জিত হচ্ছিলেন, ভয়ও পাচ্ছিলেন। একজন বুজুর্গ বয়স্ক ব্যক্তিকে মিলন এভাবে কথা বলছে, ওনারা তখনও জানতেন না মিলন ভেতর থেকে ওই শয়তান মারিদের সাহায্যে কথা বলছে। এভাবে প্রায় 1 ঘন্টা কেটে যায়। মিলন ও হুজুরের কথোপকথন সবশেষে হুজুর মিলনকে উদ্দেশ্য করে বলে, অভিশপ্ত শয়তানের দোসর, তোর শেষ ইচ্ছা থাকলে বল তো আমাকে, তোর সময় শেষ, তোর শেষ একটা ইচ্ছা পূরণ করতে চাই, বল, দ্রুত বল। মিলন তাচ্ছিল্য করে উপহাস করে বলে, ওরে মোল্লা রে, তুই আমাকে সন্ধ্যা পর্যন্ত আটকে রাখতে পারবি বড় জোর, এর বেশি কিছু করতে পারবি না। হুজুর কথা বলা বন্ধ করে আয়াত পাঠ করতে শুরু করলেন। হঠাৎ প্রচণ্ড ভূমিকম্প অনুভব করেন ওই বাড়ির সবাই।
বাড়িটা থরথর করে কেঁপে ওঠে। শো শো শব্দে হুজুরের রুমের দরজার পর্দাটা বাতাসে ভাসতে লাগলো। চারদিকে প্রচণ্ড বাতাস হচ্ছে। এদিকে পাকা মিষ্টি ফলের সুগন্ধির মতো একটা গন্ধ ওনাদের নাকে চলে আসে। রুমের ভেতর কাপড় কাচার শব্দের মতো ধস্তাধস্তির শব্দ হচ্ছে। এবার রুমের ভেতরে এক ভিন্ন কণ্ঠে কোনো সূরা বা কোনো দোয়া তেলাওয়াতের শব্দ ওনারা বাইরে থেকে শুনতে পেয়েছেন। ওনাদের ধারণা এই শব্দ হয়তো এলাকার সবাই শুনতে পাচ্ছে। মাইকের শব্দের মতো জোরালো ছিল কণ্ঠ। রুমের সকলের কণ্ঠে একসাথে আজানের ধ্বনি ওনারা শুনতে পান। ওনাদের মনে অজানা প্রশ্ন আর ভয় তখন কাজ করছে। মিলন কি মারা গেল? কি হচ্ছে মিলনের সাথে? একসময় ওই প্রবল বাতাসের একটা ঝটকা ওনারা ফিল করলেন, আর ওই ঝটকার সাথে দেখা গেল হুজুরের রুমের দরজার পর্দাটা আবার বাতাসে ভেসে নড়ে উঠল। বাড়ি থেকে নিস্তব্ধতা কেটে যায়, আর ওনারা বাইরে যেই যানবাহনগুলো চলাচল করছিল, মানুষের কোলাহল, এগুলোর শব্দ ওনারা শুনতে পাচ্ছেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটল। হুজুর সাথীদের নিয়ে বের হয়ে ওনাদেরকে ডাক দিয়ে রুমে নিয়ে গেলেন। অর্থাৎ ওনারা সবাই মিলে একসাথে বের হয়েছিলেন এবং বলেছেন এইবার সবাই রুমে আসেন। তো ওনারা রুমের ভেতরে মিলনকে একটা টেবিলের নিচে অজ্ঞান অবস্থায় উপুর হয়ে পড়ে থাকতে দেখেন। হুজুর এবং ছাত্ররা এক গ্লাস পানিতে ফু দিয়ে মিলনের গায়ে ছিটিয়ে দিলেন এবং মিলনকে সরিয়ে অন্য রুমে নিতে বলেন। হুজুর জানান শয়তান মারিদকে বন্দি করা হয়েছে। মিলন এবং রফিকুল ভাই শঙ্কামুক্ত। তবে মারিদ মিলনের শরীর দখল করে রাখার কারণে মিলনের শরীরে অনেক ক্ষতি হয়ে গেছে ইতোমধ্যে। মিলন আগের অনেক স্মৃতি হয়তো মনে করতে পারবে না। শারীরিক সমস্যাগুলো অবশ্য আল্লাহর রহমতে সেরে উঠবে। মিলন ও রফিকুল ভাই ওনারা দুইজন বাকি জীবনটা অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সুন্নত মাফিক, শরিয়া মাফিক যেন জীবনযাপন করেন, জিকির আজগার করেন সবসময়। আর কিছু কিছু খাবার নির্দিষ্ট করে দেওয়া হয় যে এই খাবারগুলো খাওয়া যাবে না। এরপর জিল্লুর রহমান ভাই সহ মিলনের পরিবার ওই দিনই মিলনকে নিয়ে ভালুকায় ফেরত আসেন। 1 মাসের মধ্যে আল্লাহর রহমতে মিলনের শারীরিক সমস্যা দূর হয়ে যায়। তারপর মিলনের হাতে যে এক ধরনের কুষ্ঠ রোগের মতো দাগ হয়েছিল সেটাও দূর হয়ে যায়। মিলন ফিজিক্যালি ফিট হয়ে যায়। 1 সপ্তাহের মধ্যে মিলনের আগে সে শরীর ফেরত আসে। 1 সপ্তাহ না, 1 মাসের মধ্যে আর কি। তবে একটা সমস্যা, সেটা হচ্ছে মিলনের মানসিক সমস্যাটা কিছুটা থেকেই যায়। তেমন না, মাঝে মাঝে হয় কি কোনো কথাবার্তা বলছে, হঠাৎ করে কথাবার্তা গুলিয়ে ফেলে, কিছুটা অস্বাভাবিক কথা বলে, আবার ঠিক হয়ে যায়। এইটাই আর কি। মিলনকে বিয়ে করানো হয়েছে 2023 সালে। মিলন এখন তার প্রথম চাকরির মালিকের যে ইটভাটা, ওই ইটভাটার সামনে নিজের একটা দোকান চালায়। ওখানে 2টি ইটভাটা আর ফ্যাক্টরি থাকার কারণে মিলনের দোকানটাও আল্লাহর রহমতে খুব ভালোই চলে। মিলনের দোকান আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। রফিকুল ভাইও ভালো আছেন। আর ওই যে মারিদ জিনটাকে বন্দি করা হয়েছে, এই জিনটাকে কিন্তু বন্দি করা হয়েছিল হুজুরের সাথে থাকা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সেই মুসলিম শক্তিশালী ইফরিত জিনের সাহায্যে। তা না হলে ওই মারিদ জিনটাকে কিন্তু বন্দি করাটা অত্যন্ত দুরূহ ব্যাপার ছিল। ওই মারিদ জিনকে নিয়ে পরবর্তীতে কী করা হয়েছে এই বিষয়ে আর বিস্তারিত অবশ্য হুজুর কিছু বলেননি। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি জিল্লুর রহমান ভাইকে দারুণ একটি ঘটনা আমাদেরকে উপহার দেবার জন্য। প্রিয় লিসেনার্স, দেখুন এই যেই ঘটনাটা ঘটলো মিলনের সাথে, আমরা কিন্তু এই ধরনের ব্যাপারগুলোর সাথে যে কোনো সময় পরিচিত হতে পারি। কিভাবে? বিভিন্ন জায়গায় যখন বাড়ির কাজ করা হয়, পাইলিং করা হয়, মাটি খনন করা হয়, তখন কিন্তু অনেক এই টাইপের জিনিস পাওয়া যায়। এমন কিছু মাটির ঘড়া পাওয়া যায়, মাটির কোনো পাত্র পাওয়া যায়, বোঝাই যায় এগুলো অনেক দিনের পুরনো। এটার উপরে কোনো কিছু দিয়ে বাঁধা আছে বা সিলগালা করা আছে। আমরা কিন্তু গুপ্তধন ভেতরে আছে মনে করে খুলে ফেলি। দেখা যায় ওর ভিতরে কিছু পয়সা টয়সাও আছে, তখন আমরা মনে করি হয়তোবা এগুলো গুপ্তধন। কিন্তু এই পয়সা দিয়েও কিন্তু জিন ভেতরে বন্দি করা যায়। এক একটা জিন বন্দি করার ক্ষেত্রে এক এক ধরনের তরিকা থাকে বা পদ্ধতি থাকে। হতে পারে অল্প কিছু পয়সা দিয়েও হয়ে বন্দি করা হয়েছে। তো পয়সা তো যে কেউ পেয়ে যেতে পারে ওই জিনিসটা ভেঙে। যেই জিনিসটা বের হয়ে গেল ওইটা কিন্তু যে কোনো সময় ক্ষতি করতে পারে।
আমরা কিন্তু এই টাইপের একটা ঘটনা বলেছিলাম, এটা কিন্তু একটা ঐতিহাসিক সত্য ঘটনা। যখন জিব্রাল্টার প্রণালী তারেক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পার হচ্ছিলেন, তার আগে কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল। উনি ওনার সাথীদেরকে নিয়ে যখন একটা জায়গা পার হচ্ছিলেন, সেখানে এরকম কিছু ঘোড়া দেখতে পেয়েছিলেন বা মাটির পাত্র দেখতে পেয়েছিলেন বা কিছু লোহার পাত্র দেখতে পেয়েছিলেন। তো উনি নিষেধ করেছিলেন, এরপরও একজন সাথী ভুল করে একটার মুখ খুলে ফেলে, সেখান থেকে বিকট চেহারা একটা জিন বের হয়ে আসে এবং সে জানায় তার আরও সাথীরা এখানে বন্দী আছে। তাদেরকে বের করে দেবার অনুরোধ করলেও ওনারা সেটা আর করেননি। আর সেই জিনটা কিন্তু জাহাজের মাস্তুলের উপরও দীর্ঘ সময় বসেছিল, এরপর একটা সময় ভ্যানিশ হয়ে যায়। সে বারবার অনুরোধ করেছিল, কিন্তু তারা এটা করেননি। এতে অনেক ধরনের বিপদ হতে পারতো বলে আশঙ্কা তো থেকেই যায়। এই কারণে এই ধরনের পুরনো কোনো জিনিস যদি বোঝা যায় যে এই জিনিসটা এরকম, এরপর দেখা গেল মাটির নিচ থেকে কোনো কাচের বোতল বের হয়েছে, সেটার মুখ আটকানো, তখন কিন্তু আমরা সেটা ভেঙে ফেলি। এমনও দেখা যায় যে নদীতে মাছ ধরার সময় জালে এমন কোনো বোতল উঠেছে যেই বোতলের মুখটা খুব শক্তভাবে লাগানো এবং দেখা যাচ্ছে বোতলের ভেতরে কোনো একটা কাগজ ঢুকিয়ে রাখা, ওটাতে কোনো দোয়া লেখা আছে। তখন কিন্তু আমরা মনে করি যে এটা কি, দেখি একটু খুলে পড়ে দেখি। অনেক সময় এই ধরনের দোয়া কাগজের বোতলে ভরে ওর মধ্যে জিনকে বন্দি করে ওই বোতলটা পানির নিচে ফেলে দেওয়া হয়। ওটা খোলার সাথে সাথে কিন্তু জিনটা মুক্তি পেয়ে যায়। তখন কিন্তু বিপদ আবার আসতে পারে। তাহলে বোঝা গেল যে এই ধরনের কোনো জিনিস যদি আমরা দেখি, এই ধরনের পাত্র দেখি, আমরা হুট করে সেই জিনিসটা খুলব না। বুঝে হোক না বুঝে হোক ভয়ঙ্কর ধরনের বিপদে পড়ে যেতে পারি। তবে একটা জিনিস, সেটা হচ্ছে যদি আমরা কোনো জায়গায় ব্ল্যাক ম্যাজিকের কোনো উপকরণ পাই, যে মাটির নিচে ব্ল্যাক ম্যাজিকের উপকরণ পাওয়া গেছে, এরপর মাছ ধরতে গিয়ে এমন কিছু উপকরণ পাওয়া গেছে, বোঝাই যাচ্ছে এটা ব্ল্যাক ম্যাজিকের উপকরণ, তাহলে কিন্তু আমরা সেই জিনিসটা কোনো ভালো আলেমের কাছে নিয়ে যেতে পারি অথবা সেই জিনিসটা ডিস্ট্রয় করে দিতে পারি। তবে দেখা যায় যে অনেক সময় কিছু মাছের সাথে তাবিজ বাঁধা থাকে, সেক্ষেত্রে কিন্তু মাছকে হত্যা করাটা এটা ঝুঁকিপূর্ণ হতে পারে। ওই তাবিজটা খুলে তাবিজটা ডিস্ট্রয় করা গেলে যাকে ক্ষতি করার জন্য এটা করা হয়েছে তিনি হয়তোবা আল্লাহ চাহেন তো মুক্তি লাভ করতে পারেন। তবে এই ধরনের জিনিস পেলে অবশ্যই ভালো কোনো আলেমের সান্নিধ্যে যাওয়া উচিত, যে এখন কি করা যায়। হতে পারে আমরা যেটা ভালো মনে করে করছি এটার ফলাফল হবে খারাপ, আবার যেটা খারাপ মনে করে করছি এটার ফলাফল হতে পারে ভালো। এই জিনিসটা তো আসলে পরিষ্কারভাবে না বুঝলে আমাদের কাজের দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে, আবার কারো দ্বারা ভালোও হতে পারে। এই জন্য বুঝে করলে জিনিসটা সবচাইতে ভালো হয়, তাতে কারো ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কিন্তু আর থাকে না। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি? এটা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের জানাবা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে আপনাদের hurbalmedia@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোড থেকে বিদায় নিব। ধন্যবাদ জানাচ্ছি জিলুর রহমান ভাইকে, আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল লিসেনারকে যারা ধৈর্য ধরে আজকের এপিসোডটি শুনলেন। প্রিয় লিসেনার্স, আমি সবসময় বলি আমি কিন্তু কোনো ভয়েস আর্টিস্ট নই, আমি সাধারণ একজন স্টোরি টেলার, অতি সাধারণ একজন স্টোরি টেলার। আমি অতি সাধারণ একজন স্টোরি টেলার হবার পরও আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, আমার ঘটনা শুনতে চাচ্ছেন, আপনারা আমার ঘটনা শোনেন, আমার কাছে আগ্রহ প্রকাশ করেন যে আপনার ভাই আরও ভালো ভয়ের ঘটনা শুনতে চাই, আরও ঘটনা শুনতে চাই। এটা আমাকে উৎসাহিত করে তোলে। প্রিয় লিসেনার্স, আমার বলার ক্ষেত্রে ভুল হয়, উচ্চারণের ক্ষেত্রে ভুল হয়, তা আমি জানি, চেষ্টা করি যেন না হয়। তারপরও মানুষ তো, ভুল হওয়াটাই স্বাভাবিক। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন। প্রিয় লিসেনার্স, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।